আজকে প্রাণ খুলে একটা কথা বলতে ইচ্ছে করছে আমার। এই যে আপনারা দয়া করে আমাকে ডাকেন প্রভুর কথা শোনানোর জন্যে। আমি একটা সময় ভাবিনি কোনোদিন যে আপনাদের মতো গুণী, জ্ঞানী, পণ্ডিত ব্যক্তিদের সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস হবে। এই অবস্থায় ছিলাম না আমি। আমার বাল্যকাল যে অবস্থায় কেটেছে, আমি কোনোদিন কল্পনাই করতে পারিনি যে এরকম ভক্তদের সামনে, অনেক গুণী জ্ঞানীদের সামনে দাঁড়িয়ে প্রভুর কথা বলতে পারব। জন্ম জন্মান্তরের স্বীকৃতির ফলে তাকে পেয়েছি এবং নিজেকে ধন্য মনে করছি। আজকে আমার বিমল কৃষ্ণ সানাদা আমাকে ফোন করে বললেন, দাদা আপনি আজকে মায়ের শর্মিষ্ঠা মায়ের ওখানে ইষ্টপ্রসঙ্গ করবেন, কালকে আমাদের সাতক্ষীরাতে ইষ্টপ্রসঙ্গ করবেন। আমি কখনো কাউকে না করতে পারি না, কারণ আমার কোনো যোগ্যতাই নেই। আমার কোনো যোগ্যতা নেই। যেটুকু বলতে বলি তিনি বলান, তারই দয়াতে বলতে পারি দুটো কথা। আমার মনে আছে, আমি ছোটবেলা দেখতাম আমাদের আমার যে পৈতৃক ভিটা সেটা ছিল একটা হাইওয়ের পাশে। আমার মা আমার মা ছিলেন এক গরীয়সী নারী। মা সাক্ষাৎ অন্নপূর্ণা ছিলেন, আর আমার বাবা ছিলেন বম্বলা। আমি দেখতাম প্রায় আমার মা নানা ব্যঞ্জন রান্না করতেন, একটু একটু করে, অনেক অনেক আইটেম করতেন প্রতি বেলায়। আর আমার বাবা দুপুরে যখন রান্না হয়ে যাওয়ার পর আমার মা বাবাকে ডাকতেন, খেতে আসো, রান্না হয়ে গেছে। বাবা বলতেন একটু দাঁড়াও, আসছে। বাবা কি করতেন, ওই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতেন আর দেখতেন যদি পরিচিত কাউকে পান তাহলেই ডেকে নিয়ে আসবেন। তার বাবা কোনোদিন বাবাকে একা খেতে দেখিনি। দুপুরে খেতে হলেই তার অন্তত ৩-৪ জন তো কমসে কম করে ৩-৪ জন সঙ্গে থাকতেন। আমার মাও সেইভাবেই সেই চিন্তা করেই রান্না করতেন। কিন্তু একটা জিনিস আমি আশ্চর্য হয়েছি, এবং সেটার আজকে তার প্রত্যক্ষ তার মিল পাচ্ছি আমার ইষ্ট জগতে এসে। আমার মা যেদিনই রান্না করতেন কোনোদিন কমও হয়নি, আবার কোনোদিন বেশি হয়নি যে ফেলে দিতে হবে। আমার মা প্রতিবেলা রান্না করার পর বাসনপত্র সব ধুয়ে মুছে তুলে রাখতেন। আবার রাত্রি যখন রান্না হতো তখন আবার ফ্রেশ ধোয়া বাসনে রান্না বান্না করতেন। আমি পরবর্তী সময়ে আমিও দেখেছি যে আমি কোনো এক কাপ চা খেতে হলে একা খেতে পারি না। আজকে এই যে আমি টপিকটা চেঞ্জ করে দিচ্ছি, আমার দিকে চলে যাচ্ছে। আজকে ঠাকুরের কথা বলতে এসেছি আমি এখানে, তাই তারই কথা বলবো। তিনি কে? আমরা কি কোনোদিন ভেবেছি যে, একবার কোনোদিন চিন্তা করেছি যে আমরা কার সন্তান? পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি কে? কোথায় থাকেন তিনি? আমি অনুভব করেছি তিনি থাকেন, তিনি মন্দিরে থাকেন না, ফটোতে থাকেন না, ঘরের আসনেও থাকেন না। তিনি থাকেন তার ভক্তের প্রাণে। প্রত্যেকের ভিতর তিনি জীবন্ত হয়ে থাকেন। আমার ভিতরেও আছেন, আপনাদের সবার ভিতরেও আছেন। আর ঠাকুর ভাববাণী, মানে তার যে সমাধি হতো, সেই সমাধির একাদশ দিনে তিনি ভাববাণীতে বলেছিলেন, দেখ, আমি স্বর্গ, আমি নরক, আমি আমার যম, আমি আমার দেবতা, আমি সাপ হয়ে কামড়াই, আবার আমি ওজা হয়ে ঝাড়ি, আমি কুরুক্ষেত্র, আমি ভগবান, আমি নরনারায়ণ। সত্যি তাই, তিনি সর্বত্র বিরাজমান। তার আমি আমি নিজে অনুভব করি তার প্রতিটি সত্তা
সত্তার সঙ্গে মিশে আছে। প্রতিটি শরীরের প্রতিটি লোম কূপে তিনি জীবন্ত হয়ে আছেন। তার দয়ার ঋণ জন্ম জন্মান্তরেও শোধ করা যাবে না। যা চেয়েছি তার চেয়ে বেশি পেয়েছি, কিন্তু তাকে কিছুই দিতে পারিনি। এই যে আজকে চারিদিকে দয়ালের উৎসবের মরশুম চলছে, আকাশে বাতাসে সারা পৃথিবীর বুকে চারিদিকে যেদিকেই যাই শুনি উৎসবের মৌসুম, উৎসবের আনন্দ, লক্ষ লক্ষ লোকের সমাবেশ, ভক্তের সমাবেশ হচ্ছে। কিন্তু সেখানে কি আছে? সেখানে প্রেম আছে, ভালোবাসা আছে, একে অপরের প্রতি ভালোবাসা, প্রেম, এই আছে। আর এই সুবাদে আমিও দেখেছি আমার মধ্যে একটা সেবা দেওয়ার একটা অভ্যেস গজিয়ে উঠেছে আমার মধ্যে। আমি কারো দুঃখ দেখতে পারি না, কষ্ট দেখতে পারি না। কারো ব্যথা হলে, দুঃখ হলে আমার মনে হয় যেন এটা আমারই দুঃখ কষ্ট। এবং কারোর জন্য কিছু করতে পারলে আমি নিজেকে খুব ধন্য মনে করি, নিজেকে মানে একটা স্যাটিসফাইড হই যে না, একটা মানুষের জন্য আমি কিছু করতে পেরেছি, এটাই সব থেকে বড় জিনিস। যাই হোক, আজকে আমি আমার জীবনের দু চারটি ঘটনা আপনাদেরকে বলবো, বলে তো আর শেষ করা যাবে না। এই সমৃষ্ঠামায়ের লিঙ্কে একবার আমি প্রায় 10-15 দিন লাগাতার করেছি। একবার একবার আমি দেওঘরে গেছি। তো আমার সাথে আমার এক ঋত্বিক দাদা, দুজনেই ছিলেন, দুই ঋত্বিক দাদা, একজন মারোয়ারি মাঝি আর আমাদের মন্দিরের এক পুরোহিত। আমার মার্ক টু অ্যাম্বাসেডার, যে অ্যাম্বাসেডারটা পূজ্যপদ দাদা ব্যবহার করতেন, আমি চালাতাম, তিনি বসছেন পাশে। তো সেই অ্যাম্বাসেডার নিয়ে আমি দেওঘরে গেছি। আমাদের শিলং থেকে দেওঘর 1100 কিলোমিটার। সেই 1100 কিলোমিটার রাস্তা আমি চালিয়ে গেছি, আবার চালিয়ে এসেছি। এবং আমার গাড়ির সেই স্টিয়ারিংটা ছিল একটা কাঠের ছোট্ট স্টিয়ারিং, যেটা পূজনীয় সিপাহীদের পছন্দে লাগানো হয়েছিল। তো দেওঘরে গেছি, 7-10 দিন ছিলাম দেওঘরে। তো যেদিন ফিরবো তার আগের দিন সন্ধ্যেবেলা নাট মণ্ডপে পূজ্যপদ দাদা আমাকে নির্দেশ দিলেন কিভাবে কিভাবে আসবো, এবং বলে দিলেন যেখানে সন্ধে হবে, সূর্যাস্ত হবে, তার আশেপাশে যদি কোনো যে কেন্দ্র মন্দির পাওয়া যাবে সেখানেই রাত্রি যাপন করতে হবে। আমি যেন হেডলাইট জ্বালিয়ে গাড়ি না চালাই। তার কারণ ছিল, সে কারণটা পরে বলছি। কেন বললেন যে হেডলাইট জ্বালিয়ে যেন আমি হাইওয়েতে গাড়ি না চালাই, ওই ঘটনাটা পরে বলছি, এই ঘটনাটা আগে বলেনি। তো দাদা বললেন যে যেখানে সূর্যাস্ত হবে সেখানেই, আশেপাশে যে কেন্দ্র মন্দির পাবে সেখানেই রাত্রি যাপন করবে, এবং পরদিন সকালবেলা গাড়ি চালিয়ে ভোরবেলা প্রার্থনার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়বে, সন্ধ্যের মধ্যে শিলংয়ে পৌঁছে যাবে। বলেই একটা কথা বললেন, পথে একটা মন্দির পেতে পারেও যেখানে রাত্রিরে নাও থাকতে দিতে পারে। তিনি অন্তর্যামী, তিনি জানেন সবকিছু। আমরা পরদিন সকালবেলা দেওঘর থেকে যাত্রা করলাম, ঠিক যেখানে বলেছিলেন যে কেন্দ্র মন্দিরের কথা, যেখানে না রাত্রিরে থাকতে নাও দিতে পারে। বিধাতার কি লীলা, ঠিক ওই কেন্দ্র মন্দির, ওর সামনে এসে সূর্যাস্ত হলো। আমরা সেই মন্দিরে ঢুকলাম। সেই মন্দিরের যিনি ভারপ্রাপ্ত কর্মী ছিলেন আমার পরিচিত, তাকে বললাম দাদা এরকম এরকম দাদার নির্দেশ আমি যেন হাইওয়েতে গাড়ি হেডলাইট জ্বালিয়ে গাড়ি না চালাই, আপনাদের যদি অনুমতি না থাকে তাহলে রাত্রিবাস করতে পারি আপনাদের এখানে। বলে না না দাদা, কোনো অসুবিধা নেই, আপনি থাকুন, কোনো অসুবিধা নেই। বলতে বলতে এক যাজক কর্মী এসে পাশেই ছিল, শুনছিল কথাগুলো। বলছে না না দাদা, বিলাসীপাড়া খুব বেশি দূর না তো, আপনারা এগিয়ে যেতে পারেন এখন। বিলাসীপাড়া এগিয়ে গেলে কাল শিলং পৌঁছতে আপনাদের খুব
সুবিধে হবে। ও কিভাবে কেন বললো জানি না। আমার সাথে থাকা আমার সহকর্মী কাজল চৌধুরী, তিনি দেওঘরে ডক্টর প্রীতি গুরুর শ্বশুর, আমার বাড়ির পাশেই থাকেন। তিনি কথাটা শুনে তার আত্মসম্মানে লাগলো। তিনি বলে, মানিক দা, আমি থাকবো না এখানে, চলেন, চলে যাবো বিলাসীপাড়া। বলে বেরিয়ে পড়লাম। এই দেখুন, ওই যে আমি আমার জীবনে অনেকবার দেখেছি, অনেকবার যখনই দাদার কথা অমান্য করে টপকে চলে গেছি, তখনই মৃত্যুর সম্মুখীন হয়েছে। বেরিয়ে পড়লাম, গাড়ি চলছে, হেডলাইট জ্বালাতে বাধ্য হয়েছে। ওই জায়গাটা থেকে বিলাসীপাড়া যেতে প্রায় 60-70 কিলোমিটার, এবং মধ্যিখানে গোলকগঞ্জ বলে একটা জায়গা আছে, যেখানে নদীর উপর একটা ব্রিজ আছে। আসলে ব্রিজটার শুরুতেই একটা টল গেট আছে। সেই টল গেটটা অনেকটা এরকম, একদিকে যাওয়া একদিকে আসা, মানে একদিকে ঢুকে ব্রিজের উপরে উঠতে হবে, আরেক দিক দিয়ে ব্রিজের উপর থেকে বেরিয়ে আসতে হবে। মোটামুটি বেশ লম্বা আছে ব্রিজটা, মাঝারি ধরনের এক নদীর উপর সেই ব্রিজ। রাতের অন্ধকার, হেডলাইটের আলোয় গাড়ি চলছে। সেই টলগেটটার মধ্যিখানে যে জায়গাটা, সেটা 2 ফুট ব্রিক ওয়াল, ইটের ওয়াল দিয়ে আলাদা করে রাখা আছে। আমি দূর থেকে ওটাকে মনে করছি ওটা বালুর ঢিপি। এইভাবে গাড়ি চালিয়েছি। গাড়িটা মোটামুটি একটু স্পিডেই ছিল। গিয়েই তো গাড়িটা ঠিক ওই ওই ডান দিকের যে সরু রাস্তাটা, ওদিকে ঢুকতে গিয়ে বাঁদিকের যে সামনের চাকার মাঠগাটটা, সেই ওয়ালের মধ্যে ধাক্কা লাগলো। স্পিডে গাড়ি ছিল, ধাক্কা লেগেই গাড়িটা কাত হয়ে গেল, পুরো গাড়ি কাত হয়ে গেছে। আমার গাড়িতে থাকা পেছনের সিটে 3 জন, সামনের সিটে আমার বাঁ পাশে আরেকজন, একজনের উপর একজন, আর চিৎকার দিচ্ছে সবাই, মানিকদা কি হলো, মানিকদা কি হলো। আমরা কি হলো তো বলতে পারি না, গাড়িটা কাত হয়ে গেছে, কিন্তু গাড়িটা চলছে। কাত হয়ে গেছে, কিন্তু ওই সিনেমাতে দেখায় যে এরকম দৃশ্য, গাড়ি কাত হয়ে গাড়িটা শেষে শেষে ব্রিজের উপর দিয়ে চলতে শুরু করেছে। আমি তো কিচ্ছু করার নেই, আমি স্টিয়ারিং ধরে বসা, গাড়িটা কাত অবস্থায় পুরো ব্রিজটা ক্রস করে রাস্তার উপরে ধাপ করে বসে গেল। যখন বসে গেছে, রাত্রির সময়, গাড়ি থামাইনি, নেমে দেখিও নি কি হয়েছে। গাড়ি যখন নর্মাল অবস্থায় চলছে, সেই গাড়ি চালিয়ে আমরা বিলাসীপাড়া মন্দিরে এসে ঢুকে গেছি। বিলাসীপাড়া মন্দিরে ঢুকে এই যে মানে রাস্তাটুকু এসছি, এদিকে গাড়িটা কাত হয়ে চলছিল, এসব চিন্তায় সবাই ক্লান্ত হয়ে যাচ্ছে। তো গাড়িটা রেখে সোজা সবাই আমরা চলে গেছি গেস্ট হাউসে। গেস্ট হাউসে গিয়ে চান খাওয়া দাওয়া করে রাত্রে শুয়ে পড়েছি। সকালবেলা প্রার্থনার পর বেরিয়েছি, রওনা দেবো ছিলাম। এসে আমি দরজাটা খুলতে গেছি, দেখি দরজা খুলতে পারছি না, কারণ ডান দিক দিয়ে কাত হয়েছিল তো গাড়িটা, দরজাটা খুলতে পারছি না। এদিকে বাকিরা সবাই এসছেন। এক দাদা দেখেছেন বাদিকের মাঠগাটটা সামনের চাকার সঙ্গে লেফটে আছে, আর যে রিমটা ছিল, রিমটা ভেঙে চুরমার হয়ে একদম কুচকে গেছে, টায়ার টিউব বেরিয়ে গেছে টায়ার থেকে। উনি বলছেন, মানিকদা, আপনি দেখুন, আপনার টাকা টাকা তো সব বরবাদ হয়ে গেছে, কি করে আসলেন কালকে রাত্রিরে? আর আমি এদিকে দরজা খুলতে পারছি না। তারপর ওদিকে গিয়ে দেখি এই অবস্থা। তখন বাধ্য হয়ে একজন মেকানিক ডাকা হলো কারখানা থেকে। মেকানিক এসে বললো যে এই গাড়ি তো পুরো মাঠঘাট ঠিক করতে হবে, চাকা চেঞ্জ করতে হবে, এগুলো অনেক লম্বা কাজ। ঠিক আছে ভাই, কি করা যায় করে দাও।
ও ক্রেন নিয়ে এসে গাড়িটাকে টেনে নিয়ে গেল। এখন কথা হচ্ছে এই যে রাত্রির বেলা প্রায় 25 কিলোমিটার রাস্তা, এই গাড়িটা কি করে আসলো এখানে, কে নিয়ে এলো গাড়িটা? আজ অবধি তার কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি, আমরা কেউ পাইনি। সবাই এখনো গল্প করি কিভাবে এসেছিল গাড়িটা। সেই গাড়ি সেই গাড়ি সেদিন ট্রেন দিয়ে কারখানায় নিয়ে গিয়ে মাঠঘাটকে সোজা করা হলো। সেই হুইলটা, পুরো হুইলটাকে চেঞ্জ করতে হলো, মানে টায়ার, টিউব, রিম সবকিছু নতুন লাগাতে হলো। চলে এলাম। পূজ্যব্রত দাদা আমাকে কেন বলেছিলেন জানেন? রাত্রিবেলা হেডলাইট জ্বালিয়ে যেন আমি খবরদার যেন গাড়ি না চালাই। গুয়াহাটি মন্দিরে কিছুদিন থাকার পর একদিন দেওঘর রওনা দেবেন। আগের দিন সন্ধ্যাবেলা সঞ্জীব মন্ডল আমাকে বললেন আপনার গাড়ি রেডি রাখেন, দাদা বলেছেন আপনি আমাদের সঙ্গে জামালদা যাচ্ছেন। ঠিক আছে। পরদিন সকালবেলা দাদার মরিচ গাড়ি ছিল, কালো রঙের ছোট্ট মরিচ গাড়ি। সিপাহীদার অ্যাম্বাসিডার ছিল 4892, আর আমার গাড়ি। আমরা জামালদা রওনা দিচ্ছি। জামালদা গিয়ে পৌঁছেছি রাত্রিবেলা। আমাকে দাদা বললেন তুমি কালকে শিলিগুড়িও যাবে আমাদের সঙ্গে। আমরা পরদিন সকালবেলা শিলিগুড়ি গেলাম। এর আগে 3 মাস থেকে শিলং আর গুয়াহাটি মিলিয়ে 3-3.5 মাস ছিলেন কিন্তু এখানে। রোজ রাত 2টোর সময়, আমরা 2টোর আগে কোনোদিনই ঘুমাতাম না, কারণ 2টো অব্দি দাদা এবং বড় বৌদি বেরুতেন মন্দিরের আনাচে কানাচে, কোথায় লাইট জ্বলে আছে, সুইচ বন্ধ করতেন, কোথায় কি হচ্ছে না হচ্ছে সবকিছু হাঁটাফেরা করতেন। আমরাও পেছনে পেছনে যেতাম। এই 3.5 মাস তার সঙ্গে ছিলাম, কোনোদিন একটুকু ক্লান্তি বোধ হয়নি। শিলিগুড়ি যাওয়ার পর ভোরবেলা প্রার্থনার আগে জামালদা মন্দিরের দায়িত্বপ্রাপ্ত কর্মী আমাদের ডক্টর জিতেন দত্তদাকে এবং আমাকে দুজনকে দাদা ডাকলেন, ডেকে বললেন যে আমরা একটু পরেই সিপাহী আর বিঙ্কিকে নিয়ে দেওঘর চলে যাব বাই রোড। তুই মানিক শর্মাকে নিয়ে বাবাই আর বাবাইয়ের মাকে বাগডোগরা এয়ারপোর্টে ফ্লাইট 1:30টার সময় ফ্লাইটে তুলে দিয়ে তুই মানিক শর্মাকে নিয়ে চলে যাবি তোর আশ্রমে জামালদাতে। ওকে আজ রাত্রিরে রাখবি, কাল সকালে বের করে দিবি। ঠিক এরকম ভাবে বললেন, বের করে দিবি। ঠিক সেইভাবেই কাজ করলাম। যখন এয়ারপোর্টে পূজনীয় বাবাইদা এবং পূজনীয় বড় বৌদিকে ছেড়ে ফিরছি, তখন দেখছি আমার এত ক্লান্তি লাগছে, আমি স্টিয়ারিং এ হাত রাখতে পারছি না, এক্সেলেটারে পা রাখতে পারছি না, আমি যেন ঘুমিয়ে পড়ছি। পাশে বসা জিতেনদাকে বলছি, জিতেনদা আমার অসম্ভব ক্লান্তিবোধ হচ্ছে, গাড়ি চালাতে ইচ্ছে হচ্ছে না। জিতেনদা বললেন তাড়াতাড়ি চলুন, জামালদা গিয়ে একদম ঠিক সে খেয়ে দিয়ে ঘুমাবেন, কালকে সকালে তো আপনাকে যেতে হবে। হ্যাঁ চলুন। গাড়ি চলছে। তো জামালদা যেতে হলে রাস্তায় ট্যাংরাবান্ধার মোড় বলে একটা জায়গা আছে, ওই ওই জায়গাটা এত ব্যস্ত রাস্তা, বড় গাড়ি ছোট গাড়ি, গরু ছাগল, এটা মানে ভীষণ বিজি ঢুকছে। ওখানে পৌঁছার পর হঠাৎ আমি দেখি আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না, আমার দুটো চোখ বন্ধ হয়ে আসছে। আমি কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেই বলতে পারি না। আমার যতদূর মনে আছে 5 থেকে 7 মিনিট হবে আমি ঘুমিয়ে পড়েছিলাম, এবং আমার চোখ দুটো বন্ধ হওয়ার আগে এক মুহূর্তের জন্য, যেমন এক এক মুহূর্ত মানে এক এক সেকেন্ডের জন্য আমি পূজনীয় সিপাহীদার চেহারাটা আমার চোখের সামনে ভাসছিল। তারপর আমি কোথায় ছিলাম আমি নিজেও বলতে পারি না। যখন আমার 5-7 মিনিট পর সেন্স এসছে, আমি চট করে ব্রেকে পা দিয়েছি। একটু স্পিডে ছিল গাড়িটা, গাড়িটা ঝট করে থেমে গেছে রাস্তার উপরে। থামাতে ওই জিতেন্দার ড্যাশবোর্ডে
তার থুতনিটা লেগে একটু জায়গা কেটে গেছে, এবং পিছন দিক থেকে আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আর সামনে বসা জিতেনদা সবাই থতমত খেয়ে বলছে কি হয়েছে কি হয়েছে। আমি বললাম না কিছু হয়নি। তা আমি চিন্তা করলাম এক্ষুনি যদি বলি যে আমি ঘুমিয়ে পড়েছিলাম, ওরা নার্ভাস হয়ে যাবে। আমি বললাম না চলুন আশ্রমে গিয়ে বলবো। জামালদা আশ্রমে ঢুকে যখন আমি বললাম যে আমি তো 5-7 মিনিট ধরে আমি ঘুমিয়েই পড়েছিলাম, সর্বনাশ, এই গাড়ি কে চালিয়েছিল তাহলে? গাড়িটা তো ঠিকই চলছিল। আমি বললাম, তা তো আমি জানি না। না দাদা, আপনাকে কালকে সকালে কোনো অবস্থায় আমি যেতে দেবো না। আপনি রাস্তায় নির্ঘাত অ্যাক্সিডেন্ট করবেন, মার খেতে হয় আমি কুচুবদের দাদার মার খেবো, জবাব দেবো, কিন্তু আপনাকে আমি যেতে দেবো না। আমি বললাম না দাদা দেখুন, দাদা বলেছেন আমাকে যেতে, আমাকে যেতেই হবে। মরি আর তো রিক্সে আলাদা ব্যাপার। আমি প্রথমে খুব করলাম, পজিটিভই ছিলাম, কিন্তু ধীরে ধীরে এমন অবস্থা, শরীরটাও এত টায়ার্ড লাগছিল তাদের কথায়, আমি নেগেটিভ পথ ধরলাম। রাত্রিতে, পরের দিন রাত্রিতে হল্ট করলাম। এই আমার কাল হয়ে গেল। আমি লক্ষণ রেখা পার হয়ে থেকে গেছি। এর পরের দিন যখন রওনা দিয়েছি, সেদিন ছিল রংখেলা, হোলি। রাস্তায় যেখানেই যাই সেখানেই দেখি দলে দলে ছেলেরা, উচ্ছৃঙ্খল ছেলেরা মদ টদ খেয়ে গাড়িতে রং, বালতি দিয়ে রং ছেড়াচ্ছে। এক জায়গায় গিয়ে দেখা গেল প্রচুর লোক সমারোহ, অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তায়, দুদিক থেকে গাড়ি কাউকে আসতে দিচ্ছে না, রাস্তায় জটলা হয়ে আছে অনেক, প্রচুর লোক। এদিকে জিতেনদা, পন্ডা বলে একটি ছেলে ছিল জামালদা মন্দিরে, ওকে আমার সঙ্গে নিয়েছিল। আর পন্ডাকে বলেছিল তুই শিলংয়ে মালিকদাকে ছেড়ে তারপর তুই আসবি। তো ও আছে সামনে বসা। তো আমাকে বলছে দাদা এই দেখুন রাস্তা তো বন্ধ হয়ে আছে, যাবেন কি করে? বললো ভাই দেখো আমাকে তো যেতেই হবে, তুমি এক কাজ করো, নেমে দেখো ভিড়ের মধ্যে কিছু একটা ব্যবস্থা করা যায় কিনা। ও নামলো গাড়ি থেকে নেমে। ভাগ্য ভালো, কয়েকজন গুরু ভাইকে পেয়ে গেল, গুরু ভাইদেরকে বললো যে এরকম এরকম ঋত্বিক দাদা শিলং যাচ্ছেন, আপনারা একটু দয়া করে যদি রাস্তা বানিয়ে দেন। ওদের প্রচেষ্টায় আমরা সেই ভিড়টা পেরিয়ে গেলাম। আর তখনই আমার মনে সন্দেহ হয়েছিল যে আজকে একটা কিছু হবে। তারপর যখন আসামে ঢুকেছি, আসামের কোকরাঝার বলে একটা জায়গা আছে, প্রায় 30-35 কিলোমিটার, ডান দিকে বাদিকে কোনো জনবসতি নেই, ঘোর জঙ্গল। দূর থেকে দেখতে পাচ্ছি একটা জিপসি গাড়ি রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছে। পন্ডা বলছে মালিক দা আজকে সর্বনাশ হয়ে গেছে, এরা তো সব আতঙ্কবাদী। একটু পাশে এসে দেখলাম ওদের সবাই সাথে অস্ত্র শস্ত্র রয়েছে, আমাদেরকে সিগন্যাল দিল খাড়া করার জন্য। আমি তখন প্রচন্ড নাম করে যাচ্ছি, দাদাকে বলছি যে দাদা আমাকে ক্ষমা করে দেন, আমি আর কোনোদিন এরকম ভুল করবো না। আমি ওদেরকে ইশারায় বুঝালাম যে আমি গাড়িটা সাইড করছি। পেছন দিকে একটুখানি জায়গা ছিল, ওই জায়গা দিয়ে পেরিয়েই গাড়িতে এমন স্পিড উঠালাম যে ওরা ভাবতে পারেনি আমি এরকম করব। ওরা, আমি যখন বেরিয়ে গেছি তখন ওরা গাড়িটাকে পজিশনে এনে আমার পিছে ধাওয়া করতে করতে আমি ততক্ষণে অনেক দূর চলে গেছি। প্রায় 20-25 কিলোমিটার ওরা আমার পিছনে ধাওয়া করেছিল। তারপর আর লুকিং ভিতরে ওদের দেখা পেলাম না। তারপর চলে এলাম কোন রকমে, রাত্রি 8টা নাগাদ শিলংয়ে এসে পৌঁছলাম, কিন্তু আমাদের জন্য মৃত্যু অপেক্ষা করছিল। যাই হোক আমার সময় শেষ হয়ে এসছে। আপনাদের সবাই কাছে যদি কিছু ভুল বলে থাকি, কি বলেছি আমি নিজেও জানি না, সবাই আমাকে ক্ষমা করে দেবেন যদি ভুল কিছু বলে থাকি। সবাই ঈশ্বরচল জীবনের জন্য পরমপিতার রাতুল চরণের প্রার্থনা জানিয়ে এখানে শেষ করছি। জয় গুরু, জয় গুরু সবাইকে। জয় গুরু। খুব সুন্দর করে, জয় গুরু, খুব সুন্দর করে আমার শ্রদ্ধেয় দাদা তার কি করে ঠাকুরের কাছে এলেন এবং ঠাকুর যে তার প্রত্যেক ভক্তের মধ্যে বিরাজ করেন তা সুন্দর করে আলোচনা করছিলেন।
যখনই দাদা আসেন সত্যি সত্যি তিনি না বলেন না, আর যখনই দাদাকে পাই তখনই ভাবি যে আমরা নতুন কিছু পাবো। আর তার অন্যথা হয় না। প্রতিদিন কিছু কিছু নতুন নতুন যা শোনান, আমরা প্রতিপত্তিকে যারা ঠাকুরকে এখনো বিশ্বাস করতে পারি না, দাদা যদি দাদার কথা শুনি তাহলে অন্তত আমরা ভরসা করতে পারবো যে তিনি আছেন, তিনি বিরাজ করেন। দাদার প্রত্যেকের অন্তরের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই দাদাকে, অন্তর থেকে আমরা প্রত্যেকে কৃতজ্ঞতা জানাই। খুব ভালো থাকুন দাদা, আসবেন, তার কথা শুনিয়ে তার প্রতি আমাদের তন্মুখী করে তুলবেন। জয় গুরু দাদা, ভালো থাকুন দাদা, জয় গুরু।